ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার স্বপ্নভঙ্গ বিজেপির, টানা তৃতীয়বার জয়ের দাবি মোদির, কংগ্রেসের আশাতীত প্রত্যাবর্তন। বেনজিরকে বাঁচাতে গোপনে সরিয়ে দিয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ নন, দুর্নীতি করলে বিচার হবে বললেন ওবায়দুল কাদের। চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না, জমি ঘর সহ সব ব্যবস্থাই করবে সরকার বললেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের প্রতি যত্নবান হতে তাগিদ মালিকদেরকে। চতুর্থ ধাপে দেশের ৬০ উপজেলায় নির্বাচন আজ, সব প্রস্তুতি সম্পন্ন। দেশের নির্বাচন এখন নির্বাসনে চালু হয়েছে জমিদারি প্রথা, অভিমত সুজনের সেমিনারে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ভারতের নির্বাচনের ফলাফলের খবর। ভারতের লোকসভা নির্বাচনে জয়ের দাবি করেছেন বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি জোট। ৪০০ আসন না পেলেও একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২ আসনের সীমা পেরিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এদিকে বিজেপি জোটের চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও এবারের নির্বাচনে আসন সংখ্যা বেড়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের, যা গত ১০ বছরে কংগ্রেসের জন্য বড় অর্জন বলে মনে করা হচ্ছে। বিস্তারিত মেহরাব হোসেন খানের রিপোর্টে। যত গর্জে তত বর্ষে না। ১৮তম লোকসভা নির্বাচনে প্রবাদটি যেন অস্বস্তিকর দুঃস্বপ্ন হয়ে ধরা দিল নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ক্ষেত্রে। হ্যাট্রিক জয়ে সরকার গঠনের পথে থাকা এনডিএ জোট ৫৪৩টি আসনের মধ্যে হেসে খেলে ৪০০ গণ্ডি পেরুতে দৃঢ় প্রত্যয়ী থাকলেও গণনার শুরু থেকেই ৩০০ আসনের দিকে তাকিয়ে হিমশিম খেতে শুরু করে। ২০১৯ সালে এই জোট পেয়েছিল ৩৫২ আসন, যেখানে শরিক বিজেপির একারই ছিল ৩০৩টি আসন। অন্যদিকে প্রত্যাশার গণ্ডি ছাড়িয়ে জ্বলে উঠেছে ভোটার সমর্থন নিয়ে সন্দেহের দোলাচলে থাকা সোনিয়া গান্ধীর কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। বিজেপির আগ্রাসী প্রতাপ আর দম্ভে প্রবল ঝাঁকুনি দিয়ে গত দুইবারের লোকসভা নির্বাচনের তুলনায় সবচেয়ে ভালো ফল করেছে কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ইউপিএ জোটের শরিক কংগ্রেস জয় পেয়েছিল মাত্র ৫২ আসনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি পশ্চিমবঙ্গে গত লোকসভা নির্বাচনের তুলনায় আসন বেড়েছে তার দল তৃণমূল কংগ্রেসের। ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল গতবার ৪২টির মধ্যে ২২টি আসনে জয় পেলেও এবার সেই সংখ্যাও পার হয়ে হুঙ্কার ছাড়ছে। গতবার ১৮ আসন পাওয়া বিজেপির কপালপুরে আসন সংখ্যায় ধস নেমেছে। এর জন্য বিজেপির আসন বন্টন নিয়ে প্রার্থীদের মতামত আর রাজ্যের সংখ্যালঘু গোষ্ঠীকে গুরুত্ব না দেওয়া এবং রাজ্যের উন্নয়নে পোক্ত কৌশল না থাকাকে দুষছেন বিশ্লেষকরা। শুধু মোদির কথামালার ওপর ভর করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল ভোটারদের মনে আস্থা জাগাতে পারেনি। মোদির গেরুয়া শিবিরের চরম শক্তিশালী ঘাঁটি উত্তরপ্রদেশেও বড়সড় ধাক্কা দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। ২০১৯ সালে ৮০টির মধ্যে ৬২ আসনে জয় নিশ্চিত করা দলটির এবারের অবস্থান প্রায় অর্ধেকে নেমেছে। বাবরি মসজিদ ভেঙে ফেলার ধ্বংসস্তূপের ওপর মহা সমারোহে রাম মন্দির নির্মাণ করা হয়েছিল অযোধ্যার যেই ফাইজাবাদে, সেখানেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সেখানে বিজেপির লাল্লু সিংকে পেছনে ফেলেছেন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ। গতবার ৫ আসন পাওয়া অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এসপি এবার বড় লাভ দিয়ে দখল করেছে ৩০টির বেশি আসন। এসপির মতো ইন্ডিয়া জোটের আরেক শরিক কংগ্রেস এগিয়ে ৬ আসনে। পহেলা জুন লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট শেষ হওয়ার ৭২ ঘণ্টা পর স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। এবার ১০০ কোটি ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৪ কোটি ২০ লাখ ভোটার। প্রথমে গণনা হয় পোস্টাল ব্যালটে পড়া ভোট, এরপর শুরু হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এ পড়া ভোটের গণনা। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ১৫ বছর ধরে লুটপাটের রাজত্ব তৈরির মাধ্যমে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলতে চায়।
বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদকে রক্ষায় তাকে পালাতে সহযোগিতা করেছে সরকার। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, আর 5 বছর ছিল আওয়ামী লীগের দুঃশাসন। ইতিহাস জিয়াউর রহমানকে ধারণ করেছে। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র বিরোধী, 15 বছর ধরে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। বলেন, বেনজির আহমেদকে পালাতে সহযোগিতা করেছে সরকার। তিনি বলেন, তীব্র আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে। অধিকার প্রতিষ্ঠায় জীবন বাজি রেখে আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের যে স্বপ্নগুলো ছিল 1971 সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম, সমস্ত স্বপ্নগুলোকে খান খান করে দিয়ে এখন তারা শুধুমাত্র একটা দল, কিছু ব্যক্তি, কিছু অলিগার্স, তাদেরকে আজকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে, লুটপাটের সুবিধা করে দিয়ে এই দেশকে তারা একটা লুটের রাজত্ব, চুরির রাজত্ব তৈরি করেছে। বন্ধুরা, আজকে দেখুন, ভাবতে লজ্জা হয়, বলতে লজ্জা হয় যে আমার পুলিশ বাহিনীর সাবেক প্রধান তার বিরুদ্ধে প্রতিদিন পাতায় পাতায় হাজার হাজার দুর্নীতির খবর বেরোচ্ছে। আর এই দেখেন, এই সরকার কি করছে, ওই চোরকে, ওই ডাকাতকে তারা বাঁচাবার জন্য গোপনে তাকে পাচার করে দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেনজির এবং আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ নন। তাদের দুর্নীতির বিচার করার সৎ সাহস সরকারের আছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক 6 দফা দিবস এবং 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠার প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিনিধি সভার আয়োজন করা হয়। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যে দলের শীর্ষ নেতারা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, সেই দলের নেতাদের মুখে দুর্নীতির কথা মানায় না। তিনি দাবি করেন, আইনি লড়াই কিংবা আন্দোলনের মাধ্যমে বিএনপি নেতাদের নেত্রীকে মুক্ত করতে পারেনি, ব্যর্থ হয়েছে নির্বাচন ঠেকাতেও। এ সময় টিআইবি ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংস্থা দুটি সরকারের বিরুদ্ধে বিএনপির সুরে কথা বলছে, দলটির বি টিম হিসেবে কাজ করছে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়। সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতা, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের। এদিকে দুদক কমিশনার জহুরুল হক বলেছেন, বেনজির আহমেদ দুদকের ডাকে আসবেন কি আসবেন না এটা তার এখতিয়ার। হাজির না হলে ধরে নিতে হবে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য নেই, তখন রেকর্ডপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে। নোটিশ করবে, সে আসতে বাধ্য কি বাধ্য না আইন সুস্পষ্ট বলেনি। সে না আসলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই, আর তার সুযোগ আছে, সে একবার সময় চেতে পারবে এবং কমিশন তাকে 15 দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের আছে। 15 দিন পরেও যদি সে না আসে, তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তখন রেকর্ডপত্র দেখে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রমাণ হবে, প্রমাণিত না হলে অব্যাহতি পাবে। এই হলো আইনের বিধান। চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তাদের জন্য জমি, ঘর সহ সব ব্যবস্থাই করবে সরকার। উৎপাদন বৃদ্ধির স্বার্থে শ্রমিকদের প্রতি আরও যত্নবান হতে মালিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
জাতীয় চা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ করেন চা শিল্পের বিকাশ ও শ্রমিকদের কল্যাণে বঙ্গবন্ধুর নানা উদ্যোগের কথা। এখন পর্যন্ত চায়ের 13টি জাত উদ্ভাবনের কথা জানিয়ে চায়ের উৎপাদন বাড়াতে গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু বাল্কে চা বিক্রি করলে হবে না, এর সাথে বিভিন্ন অ্যারোমা অ্যাড করে যেতে হবে বিশ্ববাজারে। অনুষ্ঠানে চা রপ্তানি, উন্নত মানের চা উৎপাদন সহ বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। চা শ্রমিক যারাই কাজ করান, শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি। ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না, সেটা আমি বলে যাচ্ছি। এর জন্য যা করার করব। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের ভোট আজ। নির্বাচনের সকল প্রস্তুতি শেষ। প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। ৭টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সুষ্ঠু ভোটের সকল আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের ৪র্থ ধাপে দক্ষিণ চট্টগ্রামের ২ উপজেলার লৌহাগড়া এবং বাঁশখালীতে প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। তবে ব্যালট যাবে বুধবার সকালে। ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বিজয়নগর ৩টি উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। কড়া নিরাপত্তায় ৩৬৬টি ভোট কেন্দ্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়া হয়। টাঙ্গাইল জেলার বাসাইল, সখীপুর, মির্জাপুর ও গোপালপুর উপজেলায় ভোট উপলক্ষে ব্যালট বক্স সহ নির্বাচনের নানা সরঞ্জাম হস্তান্তর শুরু হয়। ৪র্থ ধাপে ইভিএম পদ্ধতিতে হবে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন। পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার পরিষদ নির্বাচনের জন্য কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। আজ উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে 251 জন, ভাইস চেয়ারম্যান পদে 265 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 জন প্রার্থী রয়েছেন। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, বাংলাদেশে নির্বাচন নেই, ভোটার নেই, প্রতিদ্বন্দ্বিতা নেই, নির্বাসনে চলে গেছে নির্বাচন। মঙ্গলবার ষষ্ঠ উপজেলা নির্বাচন নিয়ে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেছেন, নির্বাচন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে জমিদারি প্রথা চালু হয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের গতি প্রকৃতি এবং প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের তথ্য প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে বলা হয়, মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবার পরিজন ও আত্মীয় স্বজনরা অংশ নিয়ে এলাকায় আধিপত্য ধরে রেখেছে। রাজনৈতিক দলগুলো অংশ না নেয় ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন। ষষ্ঠ উপজেলা নির্বাচনে 14% চেয়ারম্যান প্রার্থী মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি পার হয়নি। 68% চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী। 1874 জন প্রার্থীর মধ্যে 161 জনের বার্ষিক আয় 50 লাখ টাকার ওপরে। কোটি টাকার আয় করেন 76 জন। 1874 জন প্রার্থীর মধ্যে 611 জনের সম্পদ কোটি টাকার উপরে। 5 কোটি টাকার বেশি সম্পদের মালিক 147 জন প্রার্থী। সুজন সম্পাদক বলেন, ভোট পাগল জাতি এখন ভোট খরা জাতিতে পরিণত হয়েছে। নির্বাচনে ভোটার নেই, নির্বাচনে বিরোধী দল নাই, নির্বাচনে অনেক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা নাই। এটা নাই এর নির্বাচন। এই নাইয়ের নির্বাচনে আমরা কোন দিকে যাচ্ছি, এটা যে নির্বাচনটা নির্বাসনে চলে গিয়েছে তারই প্রতিফলন। জনগণের আস্থাহীনতা নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই, হচ্ছে না অতীতের অভিজ্ঞতা থেকে, এবং তাই মানুষ হারিয়ে ফেলছে। সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেন, জবাবদিহিতার অভাবে পরিবারতন্ত্রের বিকাশ হচ্ছে বাংলাদেশে। কোন ধরনের আমাদের গণতান্ত্রিক জবাবদিহিতা নাই। আর দ্বিতীয় হলো, জবাবদিহিতা না থাকার কারণে ভাগনা, ভাতিজা, ভাই তাদেরকে তারা নির্বাচনে এনে সবাই কিন্তু স্ব এলাকায় একটা জমিদারিত্ব কায়েম করতে চাচ্ছে। স্বামী কোট আনকোট নির্বাচনে করে এসেছে, আর তাদের স্ত্রীরা সংরক্ষিত কোটায় সংসদ সদস্য হয়েছে। এই 3 জন হলেন রাশিদ খান মেনন, হাসানুল হক ইনু আর GM কাদের।
জেলা পরিষদ নির্বাচন মৌলিক গণতন্ত্রের আদলে না করে সাধারণ ভোটারদের ভোটে সংসদীয় পদ্ধতিতে করার দাবি জানায় সুজন। নির্বাচন কমিশন। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বাজেটের অর্থ সংস্থানে ব্যাংকিং খাতের ওপর আর চাপ না বাড়াতে সরকারের কাছে অনুরোধ ব্যবসায়ীদের। তারা বলেছেন, বাজেট ঘাটতি মেটাতে করের জাল বাড়াতে প্রয়োজনে দাতা সংস্থার দ্বারস্থ হওয়ার কথা। অর্থনীতিবিদরা চান চলমান অর্থনৈতিক সংকটে জিডিপির দিকে না তাকিয়ে সীমিত আয়ের মানুষের কথা ভেবে মূল্যস্ফীতি কমানোই হোক বাজেটের বড় ফোকাস। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। সরকারের নানা চেষ্টায়ও ধরে রাখা যাচ্ছে না রিজার্ভ। ডলার সংকটে ধুঁকছে অর্থনীতি, অন্যদিকে মূল্যস্ফীতির চাপে অসহায় সীমিত আয়ের মানুষ। এ পরিস্থিতিকে জটিল বলছেন অর্থনীতিবিদরা। সরকারের হিসেবে সবশেষ মে মাসে খাদ্য মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে। বাস্তবতা যাই হোক, আগামী অর্থ বছরে সেটি 6.5% মধ্যে রাখার পরিকল্পনা সরকারের। মূল্যস্ফীতিকে আমাদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে এবং এটার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে রিজার্ভকে যেন আমরা একটু উন্নত অবস্থায় যেন সুসংহত করতে পারি। যতক্ষণ এটা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই সমস্যা থাকবে। এই জন্য এই বছরের বাজেটটা হওয়া উচিত স্ট্যাবিলাইজ করার জন্য বাজেট, যে এরকম না যে আমরা বেশি প্রবৃদ্ধি অর্জন করতে চাই। আমরা যদি বিগত বছরে 100 টাকার ব্যবসা করি, এবারে আমরা 150-200 টাকার ব্যবসা যাতে আমরা সবাই করতে পারি। দ্যাট ইজ এক্সপেনশনারি সিচুয়েশন। সেটা হলেই আমি মনে করি যে আগামী দিনগুলো এই যে একটা ক্রাইসিস মোমেন্টে আমরা বাস করছি, যেখানে ডলার পাওয়া যাচ্ছে না, কিংবা কাস্টমার পাওয়া যাচ্ছে না, কিংবা কস্ট বেড়ে গেছে, দাম সেলিং প্রাইস বাড়ে নাই, এই সবের থেকে হয়তো আমরা কিছুটা হলেও রেহাই পাবো। ব্যাংক ব্যবস্থা থেকে সরকারি ঋণ নেওয়ার প্রবণতা থেকে বের হবার দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের বেসরকারি খাতের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে সক্ষমতা, সেটা একটা বড় ধরনের চাপের মুখে আছে। এই অবস্থায় সরকারও যদি ব্যাংক খাত থেকে বড় করা শুরু করেন এবং বেশি মাত্রায় বড় করা ঋণ নেওয়া শুরু করেন, তখন বেসরকারি খাতের উপরে চাপটা অনেক বেশি পড়বে। সেই জন্য আমরা রিকোয়েস্ট করব যে সরকারকে রিকোয়েস্ট করব যে ব্যাংকিং খাত থেকে বড়োইংটা কমিয়ে নেওয়ার জন্য। বিশ্লেষকরাও মনে করেন, ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ নেওয়া অর্থনীতির জন্য বিপজ্জনক পর্যায়ে গেছে। আমাদের দেশে এটি এখন একটি অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে গিয়েছে, যে পরিমাণে সরকার ব্যাংকগুলো থেকে লোন নেওয়ার চেষ্টা করেছে বা লোন নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখুন, প্রধান অসুবিধা হচ্ছে আমাদের যে আমরা যেটাকে বলি যে আভ্যন্তরীণ খাত থেকে যে পরিমাণ সরকারের রাজস্ব আদায় করা উচিত ছিল, সেই রাজস্ব কিন্তু সরকার আদায় করতে পারে না। আমরা অনেকবার বলেছি, ট্যাক্স জিডিপি রেশিও আমাদের এমন একটা পর্যায়ে যেটা বিশ্বের মধ্যে প্রায় সর্বনিম্ন পর্যায়ে আর কি। এফেক্টিভলি যারা কর দিচ্ছেন খুব কম, সংখ্যাটা কিন্তু খুব কম। তাদের উপরে করের বোঝা যদি আরও বেড়ে যায়, তাহলে যেটা হবে তাদের আসলে অর্থনৈতিক সক্ষমতা কমতে থাকবে, কম্পিটিটিভনেস কমতে থাকবে কম্পেয়ার টু অন্য যে আমরা যাদের সাথে বিদেশি যাদের সাথে কম্পিট করি। বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে বাজেটে আলাদা গুরুত্ব চান বিশ্লেষকরা। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। 17,000 বাংলাদেশি কর্মীর জন্য সময় বাড়াচ্ছে না মালয়েশিয়া। এদিকে রিক্রুটিং এজেন্সির মালিকরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কর্মীদের টাকা ফেরত দেওয়া হবে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই আশ্বাস দেন বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদ। আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। মালয়েশিয়ায় বিদেশি কর্মী প্রবেশের শেষ সময় ছিল 31 মে। এ সময় বাড়াতে আবেদনও করেছিল বাংলাদেশ, কিন্তু মঙ্গলবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল জানিয়েছেন, সময় বাড়ানো হচ্ছে না। ফলে আটকে থাকা প্রায় 17,000 কর্মী পাঠানোর চেষ্টাও ব্যর্থ হল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। তাহলে ক্ষতিগ্রস্ত এই কর্মীদের কি হবে? মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলো কর্মীদের সমস্যা সমাধানের উপায় নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে। এ সময় বায়রার সাবেক ও বর্তমান নেতারা জানান, যে সকল কর্মী যেতে পারেননি তাদের বিষয়ে আন্তরিক রিক্রুটিং এজেন্সি মালিকরা। যারা যে টাকাটা নিচ্ছে, যদি সেখানে কেউ বেশি দিয়ে থাকে, সে ব্যাপারে অবশ্যই প্রশ্ন থাকবে, আমাদেরও থাকবে। আর যারা যেতে পারে নাই তাদের ব্যাপারে বায়রার সভাপতি মহোদয়, মহাসচিব দায়িত্ব নিয়েছেন, আমরাও দায়িত্ব নেব বলি যে এই টাকাগুলি ফেরত দেওয়ার জন্য আমরা ওই ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে থেকে আমরা ব্যবস্থা করব এবং তারা এটা ফেরত পাবে। সৌদি এমবেসিতে যেরকম 1300-র ভিতরে আমরা 650 কাজ করতে পারি, সিঙ্গাপুরে মাত্র 6-7 জন কাজ করতে পারি, কুয়েতে মাত্র 3-4 জন কাজ করতে পারি,
আমাদের বুসেল, আমাদের ব্রুনাই নিয়ে গেছে, আমাদের মালয়েশিয়াতে মাত্র 101 জন কাজ করতে পারে। এই সবগুলি কিন্তু আসে লেবার রিসিভিং কান্ট্রি থেকে। সাধারণত কয়েক হাত বদলে কর্মীরা খরচ করেছেন 5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত। আবার সরকারি নির্দেশনা অনুযায়ী খাতায় রয়েছে 78,990 টাকা। তাহলে কিভাবে নির্ধারণ করা হবে ক্ষতিপূরণের অর্থের পরিমাণ? আমরা পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে কে কতজন লোক যেতে পারে নাই আমাদের বাইরে অফিসে তাদের নাম তালিকাভুক্ত করার জন্য আগে আমাদের কাছে লিপিবদ্ধ হোক, প্রয়োজনে আমরা একটা আরবিট্রেশন কমিটি করব, সেটা আলোচনা সাপেক্ষে যেভাবে টাকা পাইতে পারে সেটার ব্যবস্থা আমরা নেব। আমাদের দেশের গরিব নিরীহ মানুষ তারা যাতে সেই টাকাটি পেতে পারে, যারাই নিয়ে থাকুক, এটা আমরা আদায় করার বিষয়ে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। কর্মী যেতে না পারার কারণ অনুসন্ধানে গঠিত কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কর্মীদের সকল প্রমাণপত্র সহ 8 জুনের মধ্যে ইমেইলে অভিযোগ দিতে হবে। প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, কমিটির রিপোর্ট পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিমন্ত্রী বলেন, কর্মীদের স্বার্থ রক্ষা করেই পদক্ষেপ নিচ্ছে মন্ত্রণালয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। 14 দলীয় জোটের মধ্যে দূরত্ব আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে একমত হয়েছে জোটভুক্ত দলের নেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিরসনে সিন্ডিকেটের বিরুদ্ধে সক্রিয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে এই জোট। কেন্দ্রীয় 14 দলের সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আবু। মঙ্গলবার সকালে নিউজ কাটানে এই সভা অনুষ্ঠিত হয়। প্রায় 2 ঘণ্টার এই বৈঠকে 14 দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও জাতীয় পার্টি জেপি সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু সহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মুখপাত্র আমির হোসেন আবু বলেন, দেশীয় ও বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে 14 দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। তিনি বলেন, গত নির্বাচনকে কেন্দ্র করে জোটের মধ্যে আঞ্চলিক ভিত্তিতে তৈরি সংকট নিরসনে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে দ্রুত বৈঠক করে সমাধান করা হবে। তিনি বলেন, 14 দল ছিল, আছে এবং থাকবে। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগতভাবে কেউ দুর্নীতি করে ধরা পড়লে তাতে জোটের বিব্রত হওয়ার কোনো কারণ নেই। জিনিসপত্রের যে উদ্যোগটি আমরা বারবার বলেছি যে এটাকে নিরসন করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয় যে একটি সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের কারণ এটা হচ্ছে। যদি সিন্ডিকেট থেকেই থাকে এবং যদি সরকারের জানা থাকে, তো আমরা মনে করি সেই সিন্ডিকেটের ব্যাপারে সরকারের সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা উচিত, কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে করে জনগণ যে আজকে অসুবিধে আছে জিনিসপত্রের ঊর্ধ্বগতির কারণে এটা যাতে বৃদ্ধি না পায় এবং অবিলম্বে জানি এটা একটা সুরা হয়, তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সপ্তভঙ্গ বিজেপির, টানা তৃতীয়বারে জয়ের দাবি মোদির, কংগ্রেসে আশাতীত প্রত্যাবর্তন। বেনজিরকে বাঁচাতে গোপনে সরিয়ে দিয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ নন, দুর্নীতি করলে বিচার হবে বললেন ওবায়দুল কাদের। চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না, জমি ঘর সহ সব ব্যবস্থাই করবে সরকার বললেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের প্রতি যত্নবান হতে তাগিদ মালিকদের। চতুর্থ ধাপে দেশের 60 উপজেলায় নির্বাচন আজ, সব প্রস্তুতি সম্পন্ন। দেশের নির্বাচন এখন নির্বাসনে, চালু হয়েছে জমিদারি প্রথা, অভিমত সুজনের সেমিনারে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।